পশ্চিমবঙ্গে কি আদৌ নির্বাচন হবে? হতে চলেছে? পরিস্থিতি যেদিকে এগুচ্ছে দেখে শুনে মনে হচ্ছে তো নির্বাচন হবে না, আর হলেও কতটা শান্তিপূর্ণভাবে হবে, কিংবা 2021-এর থেকে পরিস্থিতি এক চুলো বদলাবে বই নয়, বরঞ্চ পরিস্থিতি আরো খারাপ হওয়ার সম্ভাবনা। বিচারপতিরা গতকাল একটা বৈঠক ছিল, সেই বৈঠকে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তারা জানিয়েছেন মানে আজ থেকে তারা ট্রাইব্যুনালে বসছেন না, তারা সিদ্ধান্তে আসতে পারেনি। তারা অনেকেই বলছেন যে এইভাবে হলে বসবো না ট্রাইব্যুনালে। অন্যদিকে সিইও দপ্তরের সামনে এই অংশটি কার্যত তৃণমূল বাহিনীর হাতে একেবারে ঘেরাও হয়ে গিয়েছে। আজ থেকে নয়, যেদিন থেকে এসআইআর কার্যত সিইও দপ্তর যেখানেই ছিল সেই জায়গা থেকেই কার্যত তৃণমূলের ওই বিএলও বাহিনীদের হাতে কার্যত সেটা অবরুদ্ধ হয়ে বসে রয়েছে। এদিকে পুলিশ প্রশাসনের এত রদবদল করা সত্ত্বেও, রাজ্যে এত কেন্দ্রীয় বাহিনী আসা সত্ত্বেও সেই জায়গাটিকে অন্তত কিছুটা পরিসর সেটাকে মুক্ত করা গেলেও তারপরেও কিন্তু এই তৃণমূলপন্থী বিএলও বাহিনীদের দাপাদাপির কোনো খামতি নেই। আসুন একটা ছোট্ট চিত্র আপনাদের সামনে দেখাই। জয় বাংলা এমন উচ্চৈস্বরে বলা হচ্ছে, বাংলা সম্পর্কে যে ভালোবাসা, যে বাংলার মধ্যে যে মিষ্টতা, এদের জয় বাংলা শব্দে যেন সেই জায়গাগুলো আমাদের মধ্যে যেন নষ্ট হয়ে যাচ্ছে। শুনলেন? অত্যন্ত অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে আদৌ নির্বাচন হবে? যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে মনে হচ্ছে না নির্বাচন হবে। তার কারণ, একটা রাজ্যের সিইও দপ্তরের অংশটিকে যদি এই বাহিনী মুক্ত করতে না পারে নির্বাচন কমিশন পুলিশ দিয়ে এবং এত জওয়ান দিয়ে, তাহলে 80,000 বুথ সামাল দেবে কিভাবে? আপনারাই বলুন। আসুন আলোচনা করা যাক। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি আপনাদের সামনে বলছি, দেখুন, নির্বাচন কমিশনের তাহলে কি হাতের সমস্ত অস্ত্র শেষ হয়ে গেল? যে অস্ত্রগুলো তারা প্রয়োগ করেছিলেন সেটা আনপ্রেসিডেন্টেড, আগেও বলেছিলাম, এখনো বলছি। আমরা কখনো কোনো নির্বাচন কমিশনকে পিঠের এতটা সিদ্ধারা সোজা করে কিছু করতে দেখিনি। কিন্তু এখানে দুটি বিষয় হতে পারে, আপনারা বলুন যে কোনটা। এক, নির্বাচন কমিশনের হাতে যা যা অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো তারা ব্যবহার ইতিমধ্যেই করে ফেলেছেন, তাদের টুনে আর নতুন কোনো তীর নেই। পুলিশ প্রশাসনের রদল বদল থেকে শুরু করে যাকে যেখানে পানিশমেন্ট দেওয়ার সবকিছু করার পরেও এই পরিস্থিতি বদলালো না মানে হচ্ছে তাদের কোনো অস্ত্র নেই। এটা এক। দ্বিতীয়, এটা যদি না হয় তাহলে দ্বিতীয়, নির্বাচন কমিশন খুব ইচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলিকে ঘটতে দিচ্ছে। এই ঘটনাগুলিকে ঘটতে দিয়ে কার্যত নির্বাচনের আগে যে প্ল্যান বির কথা বারবার আপনাদের সামনে আমি বলি, সেরকম কোনো প্ল্যান বির তারা কথা ভেবে রেখেছে। এবং সেই কারণেই যে পশ্চিমবঙ্গে এত সব কিছু চেষ্টার পরেও হাতের বাইরে চলে যাচ্ছে বলে তারা প্ল্যান বি নিতে বাধ্য হচ্ছে। এটার জন্য কি ওয়েট করছে? আপনারা লিখে জানান যে আমার এই দুটোর মধ্যে কোনটা সত্য, আপনাদের কোনটা সত্য লাগছে। আমি আপনাদের সামনে দেখাবো যে এই যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা বেচারা তারা পশ্চিমবঙ্গে এসেছেন, কেউ উত্তরপ্রদেশ থেকে, কেউ গুজরাট থেকে, কেউ উড়িষ্যা থেকে, কেউ বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তারা রাজ্য সম্পর্কে ওয়াকিবহলই নয়। তারা তাদের যেখানে পাঠানো হচ্ছে তারা চলে যাচ্ছে সময়ের জন্য, মানে সময় কাটানোর জন্য। আগেরবার তারা হাজারদুয়ারিতে গিয়েছিলেন, এবারে তারা তৃণমূল পার্টি অফিসে গিয়ে ক্যারাম খেলছেন। গতকাল আবার দেখলাম বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি বা চক্রবর্তী হবেন, তার মারাত্মক অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে তাদেরই নাকি বুথ সভাপতিকে পুলিশের সঙ্গে মিলে কার্যত তাকেই ঘিরে ধরে তাকেই বেরোতে দিচ্ছে না, প্রচার করতে দিচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির জগন্নাথ চ্যাটার্জি। শুনুন। क्या करना है इधर? घूमना है? ये हम लोग आदमी को ऐसा कर रहा है और टीएमसी के आदमी को छोड़ रहा है, इसलिए आए हैं इलेक्शन में। चमकाने के लिए आए हैं आप? जहाँ चमकाना चाहिए वहाँ नहीं जा रहे हैं, जहाँ नहीं चमकाना चाहिए वहाँ चमका रहा है आप लोग। এই যদি পরিস্থিতি হয় তাহলে মনে হয় যে এই কেন্দ্রীয় বাহিনীরাই তো ছিল আমাদের 2021 সালে। নির্বাচন কি সুষ্ঠুভাবে আমাদের হয়েছিল? হয়নি।
এই জায়গায় আমি আপনাদের সামনে যেটা বলবো যে দেখুন, সুপ্রিম কোর্টের তরফ থেকে মানে গতকাল সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কিছু করেন এটা হিরোইক একটা ব্যাপার থাকে, হিরোইজম ছাড়া তিনি রাজনীতি করেন না। তো কার্যত তিনি 30 লক্ষ নাকি নতুন ফর্ম 6 এর মাধ্যমে ভোটারদের নাম তোলা হচ্ছে বলে যে অভিযোগটি আনলেন সেটি প্রমাণ করতে পারলেন না, বা প্রাথমিকভাবে তথ্য প্রমাণ দিতে পারলেন না সুপ্রিম কোর্টে। বেচারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তো স্টেজের মধ্যে মানে হিরো হিসাবে প্রতিফলিত হন এবং সেখানে যা কিছু তথ্য দেন মিডিয়ারাও খেয়ে নেন, উল্টো কোশ্চেন করে না, মানে একটা পাল্টা কোয়েশ্চেন করার সাহসও থাকে না। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের কার্যত আজকে সুপ্রিম কোর্টে থাপ্পড়, কালকে হাইকোর্টে থাপ্পড়, কালকে হাইকোর্টে থাপ্পড়, পরশুদিন সুপ্রিম কোর্টে থাপ্পড়, এই করে বেড়াতে হচ্ছে। গতকালও তাই হলো। সুপ্রিম কোর্টে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখনই বলতে গেলেন যে এই সময় কেন ফর্ম 6 নতুন করে আপলোড করা হচ্ছে, বিচারপতিরা বলছেন যে ফর্ম 6 তো আপলোড, নতুন ভোটারদের নাম ফর্ম 6 এর মাধ্যমেই আপলোড হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বলছেন যে না, একজন 6000-এর বেশি করে ফর্ম নিয়ে এসেছেন। বলছেন বিচারপতিরা যে দেখুন, এই অভিযোগ আমরা অন্যান্য জায়গা থেকেও বারবার পেয়েছি, আর এই নাম আসা মানেই নাম উঠে যাওয়ার ব্যাপার নয়। নির্বাচন কমিশন যে তারিখ পর্যন্ত তারা নাম নথিভুক্তকরণের জন্য প্রক্রিয়া দিয়েছে, তার মধ্যে শুনানি হয়ে গেলে নাম সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে এলে নাম আসবে, তারা ভোট দেবেন, না হলে ভোট দেবেন না। আর আপনি অনুমানের ভিত্তিতে এই সমস্ত কথা সুপ্রিম কোর্টে এসে বলবেন না বলে কার্যত আবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ওই কোর্টের থাপ্পড়, আইনের থাপ্পড় লাগিয়েছেন। এবার এই হচ্ছে পরিস্থিতি। এই হওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে ব্যাখ্যা করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটা তাদের জয়। ঠিক যেমন ভাবে এখন কার্যত তৃণমূল অভ্যাসে পরিণত করে ফেলেছে, মানে যেমনটা তারা রাজ্যেও করে, যে আপনার চূড়ান্ত অর্থনৈতিক একেবারেই তলানিতে ঠেকে দেওয়ার পরেও তারা বলেন যে পশ্চিমবঙ্গে অর্থনৈতিকভাবে অন্য সমস্ত রাজ্যের থেকে নাকি এগিয়ে। চূড়ান্ত বেকারি অবস্থা, শিল্পের শেষ ধ্বংসাবশেষ পড়ে গিয়ে 6000-এরও বেশি কলকারখানা এখান থেকে চলে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী সগর্বে কোনো তথ্য প্রমাণ ছাড়া বলেন যে গোটা দেশে 40% বেকারি বেড়ে গিয়েছে, তার রাজ্যে 40% বেকারি কমে গিয়েছে। তার কারণ তাকে প্রমাণ দেওয়ার প্রয়োজন হয় না, মানুষের মনে প্রশ্ন থাকলেও তিনি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন না। সেই কারণেই মুখ্যমন্ত্রী গতকালে সুপ্রিম কোর্টের এই নির্দেশটাকেও কার্যত উল্টো করে দিলেন। বললেন সুপ্রিম কোর্টে একটা ভালো রেজাল্ট এসেছে, সুপ্রিম কোর্ট বলেছে না, হবে না, ফর্ম 6 দিয়ে ভর্তি করা চলবে না। শুনুন কি বললেন তিনি। দেব, আর আজকে আমি খুশি সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্মফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। শুনলেন? দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু আইনজীবী। আমি যদিও শুনানিটা শুনিনি, প্রথমে আমি ডিসক্লেমার দিয়ে রাখতে চাই। আমি বিভিন্ন রকমের তথ্য প্রমাণ যেটুকু আমার এখতিয়ারের মধ্যে থেকে সংগ্রহ করতে পেরেছি, সেখানে সুপ্রিম কোর্ট কোথাও বলেননি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটা উৎফুল্ল হওয়ার কোনো কারণ রয়েছে। তার সত্ত্বেও মুখ্যমন্ত্রী আপনাদের বুঝিয়ে দিলেন যে না, তিনি জিতে গেছেন। যে কোনো কেসে এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, আপনি হাইকোর্টে সুপ্রিম কোর্টে হেরে যাবার পরেও সাধারণ মানুষের সামনে বলা হচ্ছে না না আমরা জিতে গেছি। মানে এইরকম একটা সরকার আপনাদের মনে হয় গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে, গণতান্ত্রিক প্রথাকে বিশ্বাস করে আপনি কাকে ভোট দিচ্ছেন তাকে সম্মান করে এরা ভোটে জিতবে? তার কারণ ইনিও জানেন যে সামনে যে সমস্ত মানুষগুলো বসে রয়েছে তাদেরকে যতই অর্ধশিক্ষিত বলে মনে হোক না কেন, তারা আসলে সবটা বুঝতে পারছেন, তারা সবটা দেখতে পাচ্ছেন, তারা ভোট বাক্সে সঠিক রায়দানটাই করবেন। সেই কারণে এই ভোট প্রক্রিয়াটাকে বানচাল করার জন্য যা যা পরিস্থিতি সৃষ্টি করার প্রয়োজন সেই পরিস্থিতিই সৃষ্টি করা হবে। আমার সন্দেহ আগেও বলেছি আপনাদের সামনে যে এবারে 2021-এ আমরা যা ঘটনা দেখেছি তার থেকেও বিরল কোনো ঘটনা আমরা দেখলেও দেখতে পারি সৌজন্যে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি। তার কারণ হচ্ছে এবারে এসআইআরে যে পরিমাণ নাম বাদ গিয়েছে এবং সাধারণ মানুষকে যে পরিমাণ খেপিয়ে তোলা হয়েছে শুধুমাত্র মিথ্যে তথ্য দিয়ে, শুধুমাত্র ভুল তথ্য দিয়ে, যে তথ্যগুলো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ধোপে টিকছে না, বরঞ্চ সেই তথ্যগুলো দেওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বারবার সতর্ক করে দিচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে আপনি অনুমানের ভিত্তিতে বলবেন না, আপনি কোর্টকে এইভাবে নির্দেশ দিতে পারেন না। তা সত্ত্বেও সেই তথ্যগুলো মানুষের সামনে বলে ভুল খবর ছড়িয়ে কার্যত যে কাজটা অনেক দায়িত্ব জ্ঞানহীন ইউটিউবাররা অনেকে করে থাকেন বলে রাজনৈতিক নেতাদের
বক্তব্য, সেটা আজকে সরকারের থেকে রাজ্যের প্রশাসনিক পদের সর্বোচ্চ নেতা নেতৃত্বরা ইচ্ছাকৃতভাবে করছেন, মানুষকে ভড়কাচ্ছেন। এবং এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবে একজন মানুষের নাম যদি অ্যাডজুডিকেশনের খাতায় থাকে এবং তাকে আশ্বস্ত করার জন্য যদি মিথ্যে তথ্য দেওয়া হয় এবং তাকে যদি কোনোভাবে কোনো প্ররোচনার কাজে লাগানো হয়, তাকে কিন্তু তার মাথাটা খাওয়া সব থেকে বেশি ইজি। সেই কাজটাই রাজনৈতিক নেতৃত্বরা করছেন। তার কারণ জানেন, সোজাভাবে নির্বাচন হলে হারটা স্বীকার করে নেওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা তাদের নেই। এইখানে আমি সন্দেহটা কেন দেখাবো, এখানে এসে আবার এসেছেন আসাউদ্দিন ওয়েসি। আসাউদ্দিন ওয়েসি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাজ পড়া নিয়ে কথা বললেন বাকিরা কষ্ট করেন মুসলিমরা, আর মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে নামাজ পড়েন। আগেও বলেছিলেন এইভাবে নামাজ পড়লে মুসলিমদের পেটে ভাত পড়ে না। কি বলেছেন তিনি শোনাবো। আমার মনে হয় যে এবারে মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ বিজেপিকে ডেফিনেটলি কখনোই তারা ভোট দেবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও তারা মুখ ফেরাবেন। শুনুন। लोग नमाज पढ़ के निकलते हैं तो ममता बनर्जी ऐसा हाथ उठाकर ड्रामा करती है। टीएमसी 15 साल से सत्ता में, अभिषेक बनर्जी यहां बताया गया कि आकर कहा थे कि कोल्ड स्टोरेज बनाएंगे। कोल्ड स्टोरेज बना किसानों के लिए? क्या कोई कोल्ड स्टोरेज यहां पर बनाए? नहीं बनाए। 23 तारीख को टीएमसी को आपको कोल्ड स्टोरेज में डालना है और किसानों के लिए कोल्ड स्टोरेज इंशाअल्लाह ताला यहां पर हुमायूं कबीर साहब बनाएंगे। 15 साल से टीएमसी की सरकार है। 1 साल पहले कोलकाता हाई कोर्ट ने मुसलमानों के ओबीसी कास्ट का सर्टिफिकेट कैंसिल कर दिया। पूछो ममता बनर्जी से वो बैकवर्ड क्लास के मुसलमानों का सर्टिफिकेट क्यों कैंसिल हुआ? आज वो गरीब के बच्चे ना तालीम हासिल कर सक रहे, एजुकेशन हासिल कर सक रहे, ना उनको गवर्नमेंट। শুনলেন, এই হচ্ছে পরিস্থিতি। যে আসাউদ্দিন ওয়েসি পর্যন্ত যখন বক্তব্যগুলো বলছেন, মঞ্চের নিচে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা করজোড়ে হাততালি দিয়ে উঠছেন, তাদের আনন্দ উৎফুল্ল তারা প্রকাশ করছেন, ব্যক্ত করছেন। এতদিন পরে অন্তত দু একটা পার্টি তারা পেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির বিরুদ্ধে দু একটা রাজনৈতিক দলকে এবারও ভোট দেওয়ার মতো তাদের জায়গা রয়েছে। এই জায়গায় তারা আশ্বস্ত। এইখানে আমি আপনাদের সামনে একটা ঘটনা দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি নরেন্দ্র মোদীকে ফলো করে চলেন, কখনো সোনিয়া গান্ধীকে ফলো করে চলেন। তার কারণ তার নিজস্ব রাজনৈতিক কোনো সত্তা নেই। তার যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষিপ্র মেজাজ। এটি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় বাকি সবকিছু, বাকিদের ডায়লগ ফায়ালগ সবকিছু নকল করার চেষ্টা করেন। আমি পাহারাদার প্রথম বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেটিকেও নকল করে নিয়েছেন। তিনি এখন মোটামুটি নিয়মিত মঞ্চ থেকে বলছেন আমি তোমাদের পাহারাদার, ভাবুন। আর এই পাহারাদার নিয়েই নরেন্দ্র মোদীকে প্রচুর আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন নিজেই বলছেন আমি পাহারাদার। এবং তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ যে পাহারাদারের কথা বলছেন, বিশেষ করে তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রোটেক্টর হিসেবে তিনি দাঁড়িয়ে থাকেন। আজকে শুনুন, শুধুমাত্র বিজেপি মোর্চার একজন প্রতিনিধি, তিনি সংখ্যালঘু বলে তার বাড়ির জলটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, তাকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে, তার অটো এবং টোটোতে যেন কোনো যাত্রী না ওঠে তার বন্দোবস্ত করা হচ্ছে। বিরোধী দলনেতা সেই মুসলিম বাড়িতে গিয়ে কি ঘটালেন, কি বললেন, কিভাবে আশ্বস্ত করলেন, একটা ছোট্ট ভিডিও দেখাতে হবে। বাবা চলে গেছিল কালকে। তিনটে মহল্লা সবাই দেখিয়ে আর গ্রামের অনেক ছেলে আমাদের হ্যারেস করেছে, পুরো সব জিনিস থেকে বয়কট করেছে। আমি রেকর্ডিংও করেছি, আমি সহজ করে বলি রেকর্ডিং করেছি, কি করার আছে করে নেই। আমাকে গ্রাম থেকে জল মানে পানি চলে, সরকারি জল। সরকারি জলেও কি আটকাবে? আচ্ছা, মসজিদ থেকে বারণ, মসজিদে টোটালি বারণ। আচ্ছা, মসজিদে যেতে বারণ, কেউ যদি মারাও যায় তার বাড়িতে যাওয়া বারণ। আমার ভাই টোটো চালায়, তাকেও টোটো যেতে পারে না, আমি রেকর্ডিং করে রেখেছি। টোটো চালাচ্ছে তো গ্রামের লোক যেতে মানে উঠতে পারবে না টোটো, গ্রামের লোককে টোটো। এটা কি মধ্যযুগীয় বড়? ভারতবর্ষের সংবিধানে অধিকার দিয়ে গেছে প্রত্যেকে নিজের নিজের মত পথের জন্য, ধর্ম পালনের জন্য।
সংবিধান তোমাকে অধিকার দিয়ে গেছে, সংবিধানের উপরে কেউ নয়। আমি শুধু সাংবাদিকরা আছেন এখানে বলছি, সাম্প্রদায়িক রাজনীতিটা কারা করে এই ঘটনায় প্রমাণিত। এই রাকিবুল এবং তার পরিবার বিজেপি করে বলে এখানকার তৃণমূলের মাতব্বররা মহল্লাকে ব্যবহার করে জল, সাবমার্সিবল জল সরকারি টাকায়, কারো ব্যক্তির নয়, সেখানে জল নেওয়া যাবে না। তার ভাই টোটো চালায়, তার টোটোতে কোনো এখানকার গ্রামের লোক উঠবে না। তার ধর্ম পালনের জন্য তার মসজিদে তাকে নামাজে যেতে দেওয়া হবে না। মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি করে না, ওরা করে। ধর্ম পালনে, জল খাওয়ার, নিতে বাধা দেওয়ার অধিকার কাকে দিয়েছে ভারতবর্ষের সংবিধান? আর যারা সংবিধান বিপন্ন বলেন তাদেরকে বলবো নীলপুর দীনবন্ধুপুর গ্রামে এসে রাকিবুল এবং এই বাবুর সঙ্গে কথা বলে যান। সংবিধান যারা বিপন্ন করছে প্রমাণ হয়ে যাবে। শুনলেন, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেক্টর। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এত ভালোবাসেন। আচ্ছা ভাবুন, ভালোই বাসতে পারেন তিনি সংখ্যালঘুদের প্রোটেক্টর মানতেই পারেন নিজেদের, কিন্তু এই ব্যক্তিগুলো যারা আজকে এইভাবে বিপন্ন হচ্ছেন তাদের কেন প্রোটেক্টর হয়ে উঠলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি আমাদের সংখ্যালঘু সমাজের কাছে এটা ক্লিয়ার হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রোটেক্টর না? যতক্ষণ আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, ঠিক ততক্ষণই আপনাদের কিন্তু সমস্ত রকমের বাইনাক্কার তিনি শুনে নিচ্ছেন। আপনি একবার প্রোটেস্ট করে দেখান শুধু, তারপরে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে দাঁড়াচ্ছেন কিনা। এই হচ্ছে রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপ, যেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জেনে গিয়েছেন। জানেননি সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ, তার কারণ তারা জানেন যে আমাদের জানবো তো কাকে ভোট দেব। এতদিন পর্যন্ত তাদের বিকল্পও ছিল সিপিএম, কিন্তু এবারে তারা বেশ কয়েকটা বিকল্প পাচ্ছেন। আইএসএফ আগের থেকে আরো ভালো জায়গায় এসেছে, এবং মিম এবং এই নতুন রাজনৈতিক বেশ কিছু দল যারা পশ্চিমবঙ্গের মাটিতে জেগে উঠছে, তাদেরকে কিন্তু মুসলমানরা ভোট দেওয়ার একটা জায়গা পাবেন। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন এবারে মুসলমানদের সংখ্যা অনেকটা, যেটা বিগত কোনো নির্বাচনে হয়নি এরকম ঘটনা আমরা দেখতে পাবো। এই পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, নির্বাচন তো হবে, কিন্তু যে আত্মবিশ্বাস নিয়ে আমাদের ইলেকশন কমিশন প্রত্যেক মানুষের ভোটাধিকার রক্ষা করার কথা বলেছিলেন, তাদের টুনে কি অস্ত্র শেষ হয়ে গেল? তাদের টুনে কি তীর শেষ হয়ে গেল? নাকি তারা ওই যে বললাম দ্বিতীয় প্ল্যান বির জন্য অপেক্ষা করছে যে আর একটু কিছু হোক, যাতে করে প্ল্যান বিটা ইমপ্লিমেন্ট করতে আমার সুবিধা হয়, যেখানে সুপ্রিম কোর্টের কাছে গেলেও আমরা প্রমাণ করতে পারবো যে আমাদের প্ল্যান বি নেওয়া ছাড়া আর কোনো অপশন ছিল না। সেই জন্যই কি নির্বাচন কমিশন কিছুটা সময় নিচ্ছেন? বলুন তো আপনারা, এদিকটা হতে পারে কিনা। এনিওয়ে, আপনাদের প্রত্যেকের মূল্যবান মতামতের প্রতীক্ষায় থাকলাম। এখনকার মতো এখানেই।